লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটা ভালো না মন্দ এটা নিয়ে একটুখানি অন্যভাবে একটু আলোচনা করব। এই সবে সিনেমাটা দেখলাম আমি হইচইতে। যেহেতু আমি ভারতবর্ষে নেই তো অবশ্যই যখন প্রথম রিলিজ হয়েছিল কলকাতায় এবং বাংলায় দেখা হয়নি। তো আমি এই সিনেমাটা সম্পর্কে এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে অনেক বিরূপ মন্তব্য দেখেছি বা বিরূপ রিভিউ দেখেছি। তো আমার তো একটা কৌতূহল ছিল যে সিনেমাটা কেমন। তো সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। তবে এটাও ঘটনা যে বেশিরভাগ মানুষের সিনেমাটা ভালো লাগেনি, এবং এটাও ঘটনা যে সিনেমাটা সেই অর্থে চলেনি। প্রত্যেকটাই ঘটনা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগা, খুব বাজে বাজে রিভিউ পাওয়া এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালো না লাগা, তিনটেই ঘটনা, তিনটেই সত্যি ঘটনা। এবার কেন ঘটেছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথমে বলা যাক যে সৃজিতের সিনেমা আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে, মাঝে মধ্যে খুব খাজা লাগে। এবং এই সিনেমাটা দেখে আমার মনে হয়েছে যে স্ক্রিপ্টটা যে লিখেছে সে কে লিখেছে আমি জানি না, মানে সৃজিতের নাম দেখলাম, মানে সব বিষয়ে সৃজিতের নাম সিনেমাটার শুরু থেকে শেষ। কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে স্ক্রিপ্টটা কে লিখেছে। কেন না, আমি কারণটাও বলছি। আর এই সিনেমাটা যখন বেরোলো তখন আমি দেখেছি যে বেশ কিছু ইউটিউবার, জনপ্রিয় বাংলা ইউটিউবার যারা বাংলা মুভি রিভিউস করে, তারা খুব মানে সিনেমাটা নিয়ে খুব কঠোর মন্তব্য প্রকাশ করেছিলেন, মানে খুব নিন্দে করেছিলেন সহজ বাংলায়। এবং সৃজিত দেখেছিলাম যেইভাবে রিয়্যাক্ট করেছিল বা রেসপন্ড করেছিল বা কাউন্টার করেছিল, তাতে যুক্তি কম ছিল, আওয়াজ বেশি ছিল, মানে নয়েজ বেশি ছিল, ইমোশন বেশি ছিল। তো এখন সিনেমাটা দেখে আমার মনে হচ্ছে কর্পোরেট জগতে অনেক সময় হয় না, বড় বড় প্রেজেন্টেশন করে অনেক বড় বড় বস, প্রেজেন্টেশনটা টিমের কেউ একটা বানিয়ে দেয়। তো সেই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করা তো একটা ব্যাপার, কিন্তু অনেক সময় যখন অডিয়েন্স থেকে চ্যালেঞ্জ করে, তো যে প্রেজেন্ট করছে না সে ঠিক উত্তর দিতে পারে না, কেননা সে তো বানায়নি স্লাইডগুলো। তো সৃজিত যেভাবে কাউন্টারগুলো করেছে এই সিনেমাটার সমালোচকদের, তো তার থেকে আমার মনে হয়েছে যে সিনেমাটার স্ক্রিপ্টটার সাথে সৃজিতের খুব একটা আত্মিক যোগাযোগ নেই, মানে খুব একটা সড়গড় নয় স্ক্রিপ্টটা থেকে হয়তো বানিয়েছে, ডিরেকশন হয়তো ও দিয়েছে। সিনেমা দেখুন অনেকে মিলেই তো ডিরেক্ট করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেন ডিরেক্টর সৃজিত। কিন্তু যে কোনো কারণেই হোক, আমার মনে হয় ব্যক্তিগতভাবে স্ক্রিপ্টটার সাথে ও খুব একটা সড়গড় নয় বা আত্মস্থ নয়। এবার স্ক্রিপ্টটা নিয়ে কী নিন্দে ছিল লোকজনের সেটা একটু আলোচনা করা যাক। এই বিভিন্ন ইউটিউবাররা আছে, ওই অরিত্র না কিসব অরিত্র নাম, তো এরা অনেকেই বলেছিল যে স্ক্রিপ্টটা খুব জাম্প করছে, মানে তিনটে ন্যারেটিভ চালাচ্ছে স্ক্রিপ্টে, মানে তিনটে গল্প, তিনটে টাইম লাইনে, এবং খুব জাম্প করছে। এখন জাম্প করছে না এটা ভাবতে হবে। একভাবে ভাবলে জাম্প করছে, আরেকভাবে ভাবলে জাম্প করছে না। বলছি কারণটা, মানে জাম্প করছে কি করছে না, হ্যাঁ, একভাবে ভাবলে জাম্প করছে, আরেকভাবে ভাবলে জাম্প করছে না। সিনেমাটার স্ক্রিপ্ট নিয়ে আরও একটা অভিযোগ হচ্ছে যে যেই অসংখ্য ক্যারেক্টাররা রয়েছে তাদেরকে ঠিক করে ফুটিয়ে তোলা হয়নি, মানে তাদের রক্ত মাংস ক্যারেক্টারগুলোতে, মানে মাংস থাকলেও তাতে রক্ত নেই, কিচ্ছু নেই। এটা ঠিক না ভুল, এটা ঠিকও, এটা ভুলও। কেন, এবার আসা যাক। এবার আমি যখন সিনেমাটা দেখছিলাম বা দেখা শুরু করেছি, আমি একদম খোলা মন নিয়ে দেখা শুরু করেছি, মানে কোনো একটা মানে একটা টেমপ্লেটে ফেলে সিনেমাটাকে দেখার চেষ্টা করিনি, মানে একদম খোলা ক্যানভাসে সিনেমাটা দেখা শুরু করেছি। তো সিনেমাটার যে স্ট্রাকচারের স্ক্রিপ্টটা হয়েছে, জানি না কে করেছে, আমি আবারও বলছি এটা সৃজিত হতে পারে না, কারণ নয়তো সৃজিত নিজের কাজের উত্তর দিতে পারত। সিনেমাতে তিনটে টাইম লাইনে মানে ন্যারেটিভ চলছে, একটা মডার্ন, একটা চৈতন্য মহাপ্রভুর টাইমে, আর একটা হচ্ছে বিনোদিনী দাসীর টাইমে, তিনটে টাইম লাইনে চলছে। এবং গল্পটা সারাক্ষণ মানে ক্যামেরা বলতে পারি, স্ক্রিন টাইমটা এই তিনটের মধ্যে সোয়াপ করছে বা টগল করছে। কিন্তু একটা জিনিস টগল করছে না, কি টগল করছে না, সেটা হচ্ছে
চৈতন্য ইমোশন বা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমরা যেটা বুঝি, তার ধারণা, তার ভাব বা তার গল্প বা তার আদর্শ বা দর্শন, সেটা কনস্ট্যান্ট মুভ করছে। মানে ছবিটাতে ডাবল লেয়ারে চলছে। একটা লেয়ারে কী হচ্ছে, একটা লেয়ারে সারাক্ষণে 3টে টাইম লাইনের মধ্যে জাম্প করছে। মডার্ন টাইমস, চৈতন্য টাইমস, বিনোদিনী টাইমস। একটা লেয়ারে এই মুভমেন্ট হচ্ছে। আরেকটা লেয়ারে কী হচ্ছে, চৈতন্য যে ফিলোসফি, তার যে লাইফ, তার স্ট্রাগল বা তার যেই দর্শন, সেইটা আরেকটা লেয়ারে মুভ করছে। এবার যেটা অনেকে মানে যে ইউটিউবার তাদের অভিযোগ ছিল যে এই ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলা হয়নি। ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলা হয়নি, এটা আপনি তখনই বলবেন যখন আপনি একটা পার্টিকুলার এক্সিস্টিং টেমপ্লেটে ভাববেন যে এই সিনেমাটাতে হয়েছিল, এখানে কেন হলো না। মানে এই তো দুদিন আগে একটা সিনেমাতে দেখেছি, এখানে কেন হলো না। সেইভাবে আপনি যদি ভাবেন, হ্যাঁ, ফুটিয়ে তোলা হয়নি। কিন্তু এবার আপনি যদি ভাবেন যে ধরুন আপনি একটা কবিতা পড়ছেন, তো কবিতাটা পড়ার পর ধরুন একটা একটা 12 লাইনের কবিতা পড়লেন। কবিতা পড়ার পর আপনার কী একটা টেক অ্যাওয়ে হয়, মানে কী পেলেন প্রাপ্তি? একটা ইমোশন, আপনার প্রাপ্তি কী হয় যে এই শব্দটা শিখলাম, এই শব্দটা পড়লাম, তা হয় না। তো একটা কবিতার ক্ষেত্রে যেটা হচ্ছে, দ্য ওয়ার্ডস, দ্য গ্রামার, এগুলো ম্যাটার করে না। যেটা ম্যাটার করে হচ্ছে নির্যাস, কী পেলাম, কী মধুটা পেলাম আমি, বা ইমোশনটা পেলাম। বা আপনারা যারা ধরুন মানে ক্লাসিক্যাল গানের সাথে পরিচিত, আপনারা যখন খেয়াল শোনেন, খেয়ালে তো কত কিছু শব্দ থাকে। ভোর হলো, উঠে পড়ো, আর ঘুমিও না, চলে এসো, আর কতক্ষণ অপেক্ষা করব। কথাগুলো কি আপনারা সেই অর্থে মানে কথাগুলো আত্মস্থ করেন বা কথাগুলো বোঝার চেষ্টা করেন? আর বারবার বলতে থাকে ভোর হলো, ভোর হলো, ভোর হলো না। আপনি কী করেন, আপনি সেখানে যে সুরের মূর্ছনা, যেটা একটা ইমোশন, একটা একটা পার্টিকুলার ধরুন একটা ভোরের রাগ, সে ভোরের ভাবটাকে ধরার চেষ্টা করছে, বা একটা ইমন, হ্যাঁ, একটা সান্ধ্য রাগ, সন্ধ্যের একটা চাঞ্চল্য ধরার চেষ্টা করছে, দিন শেষ হয়ে যাচ্ছে, বা একটা মালকোষ, একটা চাপা একটা দুঃখ, সেই ইমোশনটা আপনি কিন্তু সেখানে কথাটাকে বা শব্দটাকে প্রাধান্য দিচ্ছেন না। আবার সুমনের গান হলে আপনি সেখানে কথা, সুর দুটোকেই প্রাধান্য দেবেন। আচ্ছা, ধরলাম আপনি ইসের সঙ্গে যুক্ত নন, মানে খুব একটা ক্লাসিক্যাল গান শোনেন না, বোঝেন না, কবিতা পড়েননি, আপনি একটু পেন্টিং জগতের সাথে খুব পরিচিত। হ্যাঁ, তো পেন্টিংয়ে দেখবেন একটা ক্যানভাসে হয়তো 3-4টে ক্যারেক্টার আছে। তো আপনি যদি একটা পেন্টিং ভালো লাগে, আপনার কী ভালো লাগে? পেন্টিংটা থেকে যেটা ইমোশনটা পাচ্ছেন সেটা আপনার ভালো লাগে। আপনি কি যে ধরুন ক্যারেক্টারগুলো রয়েছে, হয়তো কারো একটা হয়তো মুখের একটা অবয়ব রয়েছে, কারো আঙ্গুল রয়েছে, আপনি তাদেরকে বোঝেন, মানে তারা কে, তার ছেলে না মেয়ে, তার নাম কী, ধর্ম কী, বোঝেন না। আপনি ওই কতগুলো ক্যারেক্টারের কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বা কিছুই নেই হয়তো, কিছু রং রয়েছে ক্যানভাসে, সেখান থেকে আপনি যে একটা ইমোশনটা পেলেন সেটাই আপনার নির্যাস। তো এই ক্ষেত্রে, এই সিনেমাটার ক্ষেত্রে সাধারণত যেটা হয় না, বেশিরভাগ সিনেমাতে, অন্তত সৃজিতের সিনেমাতে তো হয় না, এখানে তো একটা ইমোশন, যে চৈতন্য যে ইমোশন, সেই ইমোশনটা কন্টিনিউয়াসলি ফ্লো করছে, লিনিয়ারলি ফ্লো করছে। আর যে চরিত্রগুলো রয়েছে তারা হচ্ছে আপনার ওই ওয়ার্ডস, মানে একটা কবিতার কিছু শব্দ। সুতরাং শব্দকে নিয়ে যেমন একজন কবি খুব বেশি নাড়াচাড়া করেন না, একটা শব্দ ধরুন দিয়ে দিল ধানসিঁড়ি, ধানসিঁড়ি নিয়ে আমরা তারপরেই করেছি ধরুন, হ্যাঁ, কিন্তু কবি কিন্তু সেটা নিয়ে খুব বেশি কচলাকচলি করেনি। তো এই ক্ষেত্রে যে স্ক্রিপ্টটা রয়েছে লহ গৌরাঙ্গের নামরে, সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল চরিত্রের ওই একটা শব্দ, সেই খেয়ালের শব্দ বলুন বা আপনার কবিতার শব্দ বলুন, সেই শব্দগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে চৈতন্য ইমোশনটাকে ক্যারি ফরওয়ার্ড করা, আর কিছু না। ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার এখানে, দে আর অল ক্যারিয়ার্স অফ চৈতন্যর ইমোশন। এইভাবে ভাবতে পারেন যে আগের দিনে ছিল না পালকি, দুজন দুজন চারজন পালকি বাহক। এবার পালকি বাহকরা বদলে যেত, ঠিক আছে, হইয়া রে হইয়া রে, এবার পালকি বাহক বদলে যাচ্ছে, ভেতরে কি একই কনস্ট্যান্ট থাকছে, ভেতরে যে একজন এত সুন্দরী একজন মহিলা বা সুপুরুষ বসে রয়েছে, সে কনস্ট্যান্টে এগিয়ে চলেছে, পালকি বাহকরা বদলে যাচ্ছে। আপনি পালকি বাহকের নামও জানেন না, কিন্তু ওই যে আসছে, ওই নতুন বউ আসছে, পালকি চড়ে আসছে,
সেখানে কে আসছে? পালকি চড়ে নতুন বউ আসছে। এখানে কি এগিয়ে যাচ্ছে? আপনার চৈতন্য ইমোশন, চৈতন্য ফিলোসফিটা এগিয়ে যাচ্ছে। কারা এগুলোকে ক্যারি করে নিয়ে যাচ্ছে? এই বিনোদিনী দাসী নামে যে ক্যারেক্টার হয়েছে, বা যে মডার্ন টাইমসে যে ঈশা যে ডিরেক্টর ক্যারেক্টারটাকে প্লে করেছে, এরা হচ্ছে জাস্ট কেরিয়ার, আর কিছু এদের উদ্দেশ্য, মানে এদের কোনো পারপাস নেই সিনেমাটায়। তো যেহেতু ফরম্যাটটা একটু অন্যরকম, সেই জন্য মানে বেশিরভাগ মানুষের ভালো লাগবে না, এটা ঘটনা। কিন্তু আপনি যদি ফরম্যাটটা বোঝার চেষ্টা করেন যে এই ফরম্যাটে সিনেমাটা হয়েছে, তাহলে আপনার সিনেমাটা ভালো লাগবে। তো দুটোই সত্য ঘটনা যে ম্যাক্সিমাম মানুষ যেহেতু সে তার স্মৃতিতে যে টেমপ্লেট রয়েছে, বিভিন্ন সিনেমা দেখার যার অভ্যাস আছে, তো বিভিন্ন সিনেমা দেখেছে মানে কি, তার মাথায় ধরুন 4-5টা টেমপ্লেট আছে যে এই ছকে সিনেমা দেখতে সে অভ্যস্ত। তো সেই ছকে না হলে সে তখন মেলাতে পারে না, তো তার তখন ভালো লাগবে না। এটা সত্যি ঘটনা। তো তাই ম্যাক্সিমাম মানুষের ভালো লাগেনি। যারা রিভিউয়ার, তারাও যখন রিভিউ করে, তাদের মাথায় কিছু মানে বেঞ্চমার্ক টেমপ্লেট রয়েছে। এরকম একটা দারুণ সিনেমা, তার এটা তার টেমপ্লেট, এবং 10টা টেমপ্লেট। সাধারণ মানুষের মাথায় তো 3-4টে টেমপ্লেট। যে হয়তো প্রফেশনাল মুভি রিভিউ করে, তার মাথায় 20টা টেমপ্লেট। কিন্তু দুজনেরই মাথায় তো টেমপ্লেট আছে, মানে ওপেন টেমপ্লেট কারোর মাথায় নেই। তো সেই ধরুন ইউটিউবারদেরও ভালো লাগেনি, ম্যাক্সিমাম মানুষেরও ভালো লাগেনি। সিনেমাটা ফ্লপ করেছে, মানে কমার্শিয়ালি ফ্লপ করেছে। কিন্তু সিনেমাটা কিন্তু বেশ ভালো, অন্তত আমার তো খুব ভালো লেগেছে। এবং আপনি যদি খোলা মনে, খোলা ক্যানভাসে, ওপেন টেমপ্লেটে, মানে উইদাউট এনি টেমপ্লেট সিনেমাটা দেখতে বসেন, তাহলে আমার মনে হয় আপনারও সিনেমাটা ভালো লাগবে। এবং আমার মনে হয় সৃজিতেরও একটু নতুনভাবে নিজের সিনেমাটা দেখা উচিত, কেননা মনে হয় স্ক্রিপ্টটা ও এখনও ভালো করে বুঝে উঠতে পারেনি। তো নিজের সিনেমাটা মনে হয় ওর নিজেরও একবার দেখা উচিত, কেন ও নিজের সিনেমা, ওর সিনেমা নিয়ে যে অ্যালিগেশনগুলো হচ্ছে, সেটা কাউন্টার ক্লেমসগুলো ঠিক করে দিতে পারেনি। সবাই ভালো থাকবেন।